আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তো আমাদের মেরি ম্যাথ সিরিজের আজকে আমরা পুরো ফিজিক্স ফার্স্ট পেপারের অষ্টম চ্যাপ্টার পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখা যাক আমাদের এই চ্যাপ্টারে কি কি ধরনের ম্যাথ আসে বা আসতে পারে। দেখি প্রথমে কি ম্যাথ আছে। তো প্রথমে যে ম্যাথটা আছে খুব বেসিক একটা ম্যাথ, এটার জন্য তোমার একটু সরল দরকার, বেসিকটা ভালো থাকতে হবে। চলো দেখি। একটি বস্তুকণা তার দোলন সীমার শেষ প্রান্ত থেকে দোলন শুরু করে। এইটা খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। দোলন সীমার শেষ প্রান্ত থেকে দোলন শুরু করে, 0.1 মিটার বিস্তার ও 1 হার্টজ কম্পাঙ্ক যুক্ত সরল ছন্দিত গতি সম্পন্ন করে। ঠিক আছে, তার বিস্তারটা দেওয়া আছে, বিস্তার মানে কি এ দেওয়া আছে, আর কম্পাঙ্ক মানে এফ দেওয়া আছে, তাই না? বলা আছে যে 4.5 সেকেন্ড পরে কণাটির সরণ কত হবে। তো তোমরা ফর্মুলা কি জানো বলো তো? ফর্মুলা বলা আসলে উচিত না। তোমরা একটা সরল দোলকের সমীকরণ কি জানো? x ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না? আমরা সবাই এটা জানি। তো এইটাতে কোনটা কি আমি একটু একবার বলে দেই। এখানে a হচ্ছে বিস্তার, ওমেগা কৌণিক কম্পাঙ্ক, টি সময়, আর ডেল্টাটা হচ্ছে আদি দশা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আদি দশা। তো এখন এখানে বলছে কি দেখো তো, যে দোলন সীমার শেষ প্রান্ত থেকে দোলন শুরু করে। তো তোমাদের আমি একটু যা ছোট্ট করে দেখাই। কি দেখাবো? দেখো, এইটা একটা সরল দোলক, তাই না? সরল দোলক যখন এরকম মাঝখানে থাকে, এইটাকে আমরা কি বলি? এইটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা। এখন এটা যদি সাম্যাবস্থা হয়, এটা কি করে? এইভাবে দুলতে থাকে। এই পাশে ধরে নাও এখানে আসছে, আর এই পাশ দিয়ে সর্বোচ্চ এখানে যাইতে পারে। তাহলে কি হয়? এইরকম করে দুলতে থাকে, তাই না? এইরকম করে আবার এদিকে চলে আসে, এভাবে দুলতে থাকে না সরল দোলক? তো এখন কথা হচ্ছে দেখো, যখন সাম্যাবস্থায় থাকে, যখন মাঝখান বরাবর থাকে, তখন ডেল্টার মানটা হচ্ছে 0। ডেল্টার মান কত? ডেল্টার মান হচ্ছে 0। কিন্তু যদি এখান থেকে শুরু করে অথবা এখান থেকে শুরু করে, তখন তোমার ডেল্টার মান কত নিতে হবে? তখন তোমার ডেল্টার মান নিতে হবে, এখান থেকে শুরু করে ডেল্টার মান হবে π/2। কেন? কারণ হচ্ছে ডেল্টাটার নাম ছিল কি? ডেল্টার নাম হচ্ছে আদি দশা। তো একটা সরল দোলক যখন এই জায়গায় আসবে, এখান থেকে যদি যাত্রা শুরু করে সে, তার মানে দেখো তো, তার সাম্যাবস্থা থেকে শুরু করার কথা ছিল না? x = 0 অবস্থা থেকে শুরু করার কথা ছিল, কিন্তু তা তো হয়নি। সে একটা আগেই একটা পথ অতিক্রম করে আছে। তো যদি এইরকম আগেই পথ অতিক্রম করে থাকে, তাহলে এইটা কতটুকু অ্যাঙ্গেল করছে সেটাকে আমরা কি বলবো? ডেল্টা। তো তোমরা জানো, দেখো এখান থেকে যদি যাত্রা সে শুরু করে, এইটা পুরাটা ঘুরে আসলে তার হয় একটা পূর্ণ স্পন্দন, তাই না? তো একটা পূর্ণ স্পন্দনে আমরা জানি কতটুকু সে অতিক্রম করে। সে অতিক্রম করে হচ্ছে 2π। একটা পূর্ণ স্পন্দনে অতিক্রম করে কতটুকু? 2π। তাহলে একটা জাস্ট এই পাশ থেকে এই পাশে যাওয়া মানে কতটুকু? শুধু পাই। আবার বলি আমি, এখান থেকে এইটুকু যাওয়া প্লাস আসা, এটা মিলে 2π। তাহলে শুধু এখান থেকে এই পাশে যাওয়া কত? পাই। এখন এখান থেকে এইটুকু যাইতে গেলে তাহলে কতটুকু হতে হবে? π/2। এভাবে মনে রাখবে, ঠিক আছে? যদি কারো কঠিন মনে হয়, তোমার জন্য জাস্ট তুমি মনে রাখবে কি, যদি এরকম তার শেষ প্রান্ত থেকে শুরু করে, তখন ডেল্টা হবে কত? π/2। ঠিক আছে, তো চলো আমরা জাস্ট এখানে এটা বসাবো, তাহলে কত আসে দেখা যাক। এর মান কত দেওয়া আছে দেখো তো? বিস্তার দেওয়া আছে 0.1, তাহলে 0.1 সাইন ওমেগার ভ্যালু তোমার ডাইরেক্ট বলা নাই, বাট ওমেগা ইকুয়ালস টু তুমি কি জানো বলো তো? ওমেগা ইকুয়ালস টু তুমি জানো না? ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2πf। এটা জানি না আমরা? এটা যদি জানি তাহলে বলো তো এফ এর মান এখানে কত? এফ এর মান হচ্ছে 1 হার্টজ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? ওমেগা হচ্ছে 2π। বলতে পারবো না? তাহলে এখানে বসাও, ওমেগা হচ্ছে 2π টি প্লাস ডেল্টা হচ্ছে π/2। এইটা হচ্ছে আমার সমীকরণটা চলে আসছে। এখন বের করতে বলছে কি, 4.5 সেকেন্ড পরে কোণাটির সরণ কত? তাহলে 4.5 সেকেন্ড পরে কত হবে দেখো? sin 2π ইন্টু 4.5 প্লাস π/2। এখানে খুব সুন্দর মতো একটু দেখবা, মাথা ঠান্ডা করে দেখবা, ঠিক আছে? কি দেখবা? 4.5 আর 2 যদি আমি গুণ করি তাহলে কত আসবে? আসবে কত? 9, তাই না? π/2। ঠিক আছে, ঠান্ডা মাথায় দেখবা। হ্যাঁ, এই পাশে আমি একটু মিশাই দিচ্ছি, দিয়ে এই পাশে তোমাদের আমি দেখাই, কারণ এটা
এখন যেটা দেখাবো খুবই ইম্পর্টেন্ট, এইটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারলেই তোমাদের ম্যাথটা শেষ। এইখানে দেখো কত আছে, আমি আবার একটু লিখি, 0.1 সাইন, এটা যদি যোগ করো লসাগু করো কত আসবে বলো তো? নিচে আসছে কত, 2, 18, 19, তাহলে 19 পাই, এরকম আসতেছে না বলো তো? তো এইরকম যদি আসে, তোমার উপরে যদি বিজোড় সংখ্যা নিচে যদি 2 আসে, তখন কি হবে এটা একটু আগে দেখতে হবে। দেখো তো সাইন π/2 মানে কত ডিগ্রি? সাইন 90 ডিগ্রি না, তার মান কত? 1। কিন্তু সাইন পাই 180, এটার মান কত বলো তো? এটার মান হচ্ছে 0। ঠিক বলছি আমি? ঠিক আছে, তাহলে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো তো, এরকম যদি হয় কি হবে? যদি তোমার এখানে পাই কয়টা আছে? একটা আছে না? বিজোড় সংখ্যক যদি পাই থাকে ডিভাইডেড 2 থাকে, বিজোড় সংখ্যক যদি পাই থাকে ডিভাইডেড 2, তাইলে সেখান থেকে সাইনের মান আসবে কত? হয় 1 অথবা -1। বুঝা গেছে? হয় 1 আসবে অথবা কি আসবে? -1 আসবে। তাহলে এখন আমি কিভাবে এটা বসাবো? +1 হবে নাকি -1 হবে? তো এখন তুমি দেখো, এই জায়গায় ওইটা লেখার আগে এইটা দিয়ে আমাদের আনসার বলা উচিত ছিল। 9 পাই মানে কি বলতো? তোমাদের আমি ম্যাথ পড়াচ্ছি তাই না? 9 পাই মানে কি বলতো? এখান থেকে শুরু হইছে, একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই, 5, 6, 7, 8, এই যে 9 পাই, এখানে আসছে 9 পাই, তার সাথে কি হয়েছে আরেকটা পাই, এই যে এই বরাবর আসছে, ঠিক আছে, এই বরাবর আসছে, বোঝা গেছে? তো এই বরাবর যদি আসে, তো তোমার এখানে জাস্ট বের করতে বলছে কি সরণ, তো তোমার +1 অথবা -1 এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নাই। তুমি জাস্ট কি করবা, এটার মান হয় +1 নয় -1, তাহলে কি আসবে এখানে? এটার মান 1 হলে জাস্ট আসবে তোমার কত? দুটার মধ্যে যে কোনো একটা, দুইটাই কিন্তু না, আমি এটা মিশাই দিই। তো এখানে যেটা আসবে, তুমি জাস্ট তুমি 0.1 এটা অপশনে যদি থাকে শুধু পজিটিভ, তাহলে এটা তুমি আঁকাই দিবা। বা যদি প্লাস মাইনাস দুটাই অপশনে থাকে, তখন তোমার এটা দেখতে হবে +1 আসে নাকি -1। যদি তোমার এরকম ঘুরতে ঘুরতে এই বরাবর আসে, সাইন এই বরাবর আসে, তখন সেটা হবে -1। আর যদি এই বরাবর তুমি নিয়ে আসতে পারো, তখন সেটা হবে হচ্ছে 1। আমি আবার বুঝাই দিচ্ছি, তুমি যখন এইটা আসবে না 9 পাই, তুমি আগে 9 পাই হচ্ছে ঘুরে দেখবা 9 পাই কোন জায়গায় আসে। তো আমি ঘোরাঘুরি করে অনেক ঘোরাঘুরির পরে দেখলাম 9 পাই আমার এখানে, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে 9 পাই। তারপরে তার সাথে কি π/2 আরো 90 ডিগ্রি ঘুরতে হবে, আরো 90 ডিগ্রি আমি এখানে ঘুরলাম, ঘুরে তাহলে কি এই রেখার উপর পাইছি না? এই রেখার উপর হইলে তার মান কত? -1। তাহলে এটা -1 আর 0.1 গুণ করলে কত আসবে? -0.1। বুঝতে পারছো? এই প্রথম ম্যাথটাই একটু কঠিন টাইপের ছিল, বাকি ম্যাথগুলো সবই ইজি। ঠিক আছে, আমি ওই জন্য শুরুতে এটা আলোচনা করলাম যে এটা আমাদের আলোচনা শেষ হয়ে যাক, এটা যদি তোমার মাথার মধ্যে ঢোকে তাহলে তো একদমই ইজি হয়ে যাবে। যদি কারো প্রবলেম হয়, তুমি আরেকবার একটু কষ্ট করে এই 3-4 মিনিটের এই ভিডিওটা একটু আরেকবার কষ্ট করে দেখবা, ঠিক আছে? চলো সামনের দিকে যাই আমরা। কি বলছে দেখো তো, একটি সরলচন্দ্র স্পন্দন গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ দেওয়া আছে তোমার এত, কণাটার বিস্তার দেওয়া আছে এত, এর পর্যায়কাল কত বের করতে বলছে। তো সর্বোচ্চ বেগের ফর্মুলা কি জানো তুমি বলো তো? ভিম্যাক্স, ভিম্যাক্স কত জানো তুমি? ভিম্যাক্স ইকুয়ালস টু ওমেগা এ, মনে পড়ে? ওমেগা এ না? তাহলে এখানে কিসের কিসের মান দেওয়া আছে? তোমার ভিম্যাক্স সর্বোচ্চ বেগের মান দেওয়া আছে, আর বিস্তার এর মান দেওয়া আছে। তাহলে আমি কি করতে পারবো বলো তো? ওমেগা ইকুয়ালস টু কি লিখতে পারবো? ভিম্যাক্স নিচে এ। তো ভিম্যাক্স এর ভ্যালু কত বলো তো? এই যে দেওয়া আছে এখানে 0.03, আর বিস্তার দেওয়া আছে 0.006, এটা দেওয়া আছে না? এইটাতে অনেকের ক্যালকুলেশনের প্রবলেম, তো তুমি এখানে যে কাজটা করো, আমি এখানে আচ্ছা এই লাইনে দেখাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে তুমি যে কাজটা করবা, আমার দরকার কি এখানে বলো তো? যাতে এই যে দশমিক গুলা না থাকে, শূন্য গুলা না থাকে, এগুলোকে ঝামেলা করতেছে না? তো দেখবা কোনটাতে দশমিকের পরে বেশি সংখ্যা আছে? উপরেরটাতে কত? 2টা সংখ্যা আছে, নিচেরটাতে কত? 3টা সংখ্যা আছে না? তাহলে একের পরে 3টে শূন্য দিয়ে 2 উপরে নিচে গুণ করো। কি করবা? যেটা বেশি থাকবে, এটা কি নিচে বেশি আছে, উপরে যদি বেশি থাকতো তাও আমি তাই করতাম, যদি 3টা থাকতো তাহলে 3টা শূন্য সহ একটা 1 লিখে গুণ করে দিতাম। এখন তুমি গুণ করে দেখো, এটা তাহলে 1000 দ্বারা যদি গুণ করি
কি হবে? 3টা শূন্য আছে, দশমিকটা কি হবে? প্রথমে এই পাশে যাবে, তারপরে এই পাশে, তারপরে এই পাশে, 3টা যেহেতু গুণ করছি তাহলে উপরে আসবে কত? 30। নিচে কি আসবে? এটা গুণ করে দেখো, দশমিকটা একটা শূন্যের জন্য এই পাশে যাবে, আবার আরেকটা শূন্যের জন্য এখানে, আরেকটা শূন্যের জন্য এখানে, তাহলে কত আসতেছে? এখানে আসতেছে 6। বোঝা গেছে? তাহলে এখন তোমার তার প্রবলেম নাই। এখন কত আসবে? ওমেগা ইকুয়ালস টু আসলো 5। তোমার বের করতে বলছে কি বলো তো? পর্যায়কাল বের করতে বলছে না? তাহলে পর্যায়কালের ফর্মুলা কি জানো তুমি? ওমেগা ইকুয়ালস টু কি জানো? ওমেগা ইকুয়ালস টু তুমি জানো 2 পাই বাই টি। এইটা ইকুয়ালস টু, এই ওমেগার মান ইকুয়ালস টু কত? 5 পাইছো না? তাহলে আমি কি লিখতে পারবো যে 2 পাই বাই টি ইকুয়ালস টু 5। এখান থেকে তুমি তাহলে কি করতে পারবা? টি এর মান যদি বের করতে চাও, আমি আরেকবার একটু লিখে দিচ্ছি যাতে কারো প্রবলেম না হয়, তাহলে আড়াআড়ি গুণ করে দেখো। তাহলে টি ইকুয়ালস টু কত আসবে? বলো কত আসে? হ্যাঁ, 2 পাই বাই 5। বোঝা গেছে? তো আশা করি অপশন এইভাবেই অপশনে তোমাদের দেওয়া থাকবে। ঠিক আছে, আশা করি এইভাবেই দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে তাহলে কি হবে? হ্যাঁ, তাইলে যে ঘটনাটা তোমরা করবা সেটা হচ্ছে, তোমাদের আমি একটা ট্রিক শিখাই দেব এই চ্যাপ্টারে। এইটা খুবই কার্যকর একটা ট্রিক হবে তোমাদের জন্য। কি করবা তোমরা? 2 পাই এর মান কি তোমাদের জানা আছে? যদি জানা না থাকে তোমরা দেখো, 2 পাই এর মান অবশ্যই মনে রাখা না, এটা তো ইজি, মনে রাখার কিছু না, তুমি জাস্ট গুণ করলেই পেয়ে যাবা। 2 দ্বারা গুণ করে দাও, কত আসবে? 4। এটা 8 আসবে, 2 আসবে, 3 দুগুণে 6। তো 2 পাই এর মান হচ্ছে 6.28, তাই না? তাহলে এখানে আসতেছে আমাদের কত? এখানে কত আসতেছে? 6.28 নিচে 5। তো এখন এটা কি তুমি হাতে ক্যালকুলেশন করতে যাবা? না, করবা না। তুমি কি যে কাজটা করবা, অপশন টেস্ট করবা। এই ম্যাথমেটিক্যাল যেগুলো আসবে না, এইগুলো অপশন টেস্ট করা খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি অপশন টেস্ট করে আনসার বের করতে পারো, দেখবা খুব কম সময়ের মধ্যে এগুলো আনসার চলে আসবে। তুমি যে কাজটা করবা, তোমার অপশনে যেগুলো দেওয়া থাকবে তার সাথে তুমি 5 গুণ করে করে দেখবা। 5 গুণ করার পরে, যেটার সাথে 5 গুণ করার পরে 6.28 আসবে, ওইটাই হবে তোমার আনসার। আমি আবার বলতেছি, ধরে নাও তোমার অপশন দেওয়া আছে এখানে এ, বি, সি, ডি, এরকম 4টা অপশন দেওয়া থাকবে তোমার। তো তুমি এ যেটা অপশন থাকবে ওইটার সাথে তুমি এই যে 5 গুণ করবা। 5 গুণ করলে কি 6.28 আসার কথা না? যদি না আসে তাহলে এটা আনসার হচ্ছে না। এরপরে বি তুমি টেস্ট করে দেখবা 5 গুণ করলে 6.28 আসে নাকি। বোঝা গেছে? যদি দশমিকে মান থাকে এই কাজটা করবা, দেখবা তোমার তাড়াতাড়ি মান চলে আসবে। কারণ এইটা যদি আবার ভাগ করে মান বের করতে যাও তোমার অনেক টাইম লাগবে। বোঝা গেছে? আর যদি কারো মনে হয় এটাই তোমার কাছে ইজি মনে হচ্ছে যে ভাগ করে তুমি তাড়াতাড়ি বের করতে পারবা, তুমি এভাবে করতে পারো। তোমার যেটা তাড়াতাড়ি হবে তুমি সেটাই করবা। বোঝা গেছে? আচ্ছা, চলো সামনের দিকে যাই আমরা। এরপরে কি আছে? বলছে সরল সন্ধিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ দেওয়া আছে। পর্যায়কাল 30 সেকেন্ড হলে কণাটির কৌণিক কম্পাঙ্ক কত? পর্যায়কাল কি বলতো? পর্যায়কাল কি? 30, তাই না? এখন বলছে কৌণিক কম্পাঙ্ক, তাহলে ওমেগা ইকুয়ালস টু আমরা কি জানি? 2 পাই বাই টি। বসাই দাও, এটা একদম একটা সহজ ম্যাথ ছিল তোমাদের কাছে, তাই না? টির মান কত ছিল? 30। তাহলে কত আসে? পাই বাই 15। এখন কি তুমি পাই বাই 15 এটা কি ক্যালকুলেশন করে দেখবা? না, সেম আগের ট্রিকটা এখানেও তুমি হাঁটাবা। কি করবা? যে অপশনগুলো থাকবে তার সাথে 15 গুণ করলে দেখবা 3.14 আসে নাকি, পাই আসে নাকি। বোঝা গেছে? যদি এইভাবে অপশনে থাকে তাহলে তো তোমার হয়েই গেল, আর তো কোনো কষ্টই নাই। বাট যদি থাকে, আমি তোমাদের আগে থেকে সতর্ক করে দিচ্ছি, যদি দশমিকে থাকে তুমি যে কাজটা করবা ওইটার সাথে 15 গুণ করে দেখবা যে 3.14 আসে নাকি। যদি 3.14 আসে তাহলে ওইটাই তোমার আনসার। বোঝা গেছে? এইগুলা ভাগ করে করে বারবার বের করার তুমি সময় পাবে না। বোঝা গেছে? চলো দেখা যাক এরপরে কি বলছে। একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 10 মিটার হলে তার দোলনকাল কত হবে? তো দোলনকাল বা পর্যায়কালের ফর্মুলা কি জানি আমরা? টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। তো এখানে আমাদের কাজ একদমই সহজ করে দিছে। কি করে দিছে বলতো? এল এর মান কত বলছে? 10 মিটার, আবার ব্র্যাকেটে খুব সুন্দর মতো লিখে দিছে জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ম্যাথই তো শেষ। এটা কত? 1 আসে না? তাহলে কত আসে? 2 পাই। 2 পাই মানে কত তোমাদের একটু আগে আমি দেখাইছি, 3.14 দ্বিগুণ 6.28 এত সেকেন্ড। ঠিক আছে, চলো এটা অনেক সহজ ছিল। হ্যাঁ, এইটা একটু ভালো একটা ম্যাথ। কি বলছে? একটি সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে এর কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? চলো দেখা যাক। আমরা নরমালি ফর্মুলা কি জানি বলতো?
T2 বাই T1 এটা ইকুয়ালস টু L2 বাই L1 তার রুট, তাই না? এটা আমরা ফর্মুলা জানি। এখন দোলনকাল 50% বৃদ্ধি করতে বলছে, তাহলে কি হবে? T1 ধরলাম আমি হচ্ছে T ছিল, তাহলে T2 কত হবে? বৃদ্ধি যেহেতু করছি, আগে T ছিল তার সাথে T এর 50% যোগ করতে হবে, তাই না? তো তাহলে কি হবে দেখো, T প্লাস T ইন্টু কি হবে 50% মানে কত? 50/100 না? তাহলে 50/100 করলে কত হয়? 50/100 করলে কত হয়? হাফ। তাহলে T প্লাস T/2, এটাকে লসাগু করে দেখো কত আসে? 3T/2, তাই না? এটাকে লসাগু করলে কত হয়? নিচে আসে 2, T কে 2 দ্বারা গুণ করলে 2T আর T 3T/2। এখন T2 টা আমি পাইছি, T1 টাও আমি জানি, এইটা এখন L2 টা আমার বের করতে হবে আগে। কারণ কি বলছো দেখো তো, দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে, কতটুকু এটা বের করতে বলছে। তো আগে আমি হিসাব করব যে আমার দৈর্ঘ্যটা কত হইতে হবে। তাহলে দেখো এখানে বসাও তুমি যে T2 এর মান কত? 3T/2 আর T1 এর মান আমি কত ধরছিলাম? T। এই দেখো T1 ধরছিলাম T, T2 আসছিল কত? 3T/2। এই পাশে L2/L1 এটা রুট। T কেটে গেলে থাকে কি দেখো 3/2 থাকে না? এখন দুই পাশে তুমি স্কোয়ার করে দাও তো কি আসবে? 3 এর উপর স্কোয়ার করলে আসবে 9, 2 এর উপর স্কোয়ার করলে আসবে 4, এখানে আসে L2/L1। এটা কেমনে হয়েছে বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, দুই পাশে আমি স্কোয়ার করছি, 3 এর উপর স্কোয়ার করলে কত আসবে? 9, আর 2 এর উপর স্কোয়ার করলে কত আসবে? 4 আসবে, ঠিক আছে? এখন যদি L2 বের করো, L2 যদি বের করো তাহলে কি আসবে বলো? 9/4 L1, এটা আসতেছে না? দেখো তো, তো 9/4 করলে কত আসে? এটা একটু জাস্ট ভাগ করে দেখো, 2 বার যায় থাকে কত? 8, তাহলে কত থাকতেছে বলো? 1। 1 যদি থাকে, দশমিক নিলাম 0, তাহলে 2 বার যায় 8 নিলাম 5, তার মানে 2.25। বোঝা গেছে? 2.25 যদি একবারে করতে পারো তাহলে তো ভালো, যদি একবারে এটা থেকে 2.25 লিখতে পারো ভালো, না হলে তুমি একটু ভাগ করে দেখবা। তোমার কি বলছে দেখো তো, এইটুকু তোমার দৈর্ঘ্য বানাইতে হবে, কিন্তু তোমার বলছিল কত গুণ বাড়াতে হবে। বাড়াতে বললে কি হবে? বাড়াতে হবে ইকুয়ালস টু কতটুকু? আগে L1 ছিল, এখন L2 হইছে, তাহলে বাড়াতে হবে কতটুকু? L2 মাইনাস L1 করলে কত আসে? 2.25 L1 মাইনাস L1। তাহলে 2.25 থেকে 1 বাদ দিলে কত হয়? 1.25 L1। তো যদি গুণ আকারে দেওয়া থাকে তাহলে আনসার কি হবে? 1.25। যদি শতকরা দেওয়া থাকে তাহলে কি করবা? যা শতকরা বললে এটার সাথে 100% গুণ। শতকরা বললে জাস্ট এটার সাথে 100% গুণ। যদি এমসিকিউ যেটা থাকবে সেটাই তুমি আনসার করবা, তাহলে আসবে 125%। বোঝা গেছে? যদি শতকরা বলা থাকে 100% দ্বারা গুণ করবা, আর যদি নরমাল বলা থাকে তাহলে আনসার কত হবে? 1.25। বোঝা গেছে? এই ছিল আমাদের ম্যাথ। তো এইটা একটু বড় টাইপের, এটা ভার্সিটিতে বেশি আসে, বাট যেহেতু এবারে মেডিকেলে একটু সময় বাড়াইছে, তো এটা জাস্ট একটু দেখে রাখবা, ঠিক আছে? চলো সামনের দিকে যাই। হ্যাঁ, এটাও একটা ভালো ম্যাথ। বলছে 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোল দেয়। এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটা বুঝতে হবে, এই কথাটা ইম্পর্টেন্ট। কি বলছে? প্রতি মিনিটে 40 বার দোল দেয়। পর্যায়কাল কি ছিল বলতো? পর্যায়কাল কি ছিল? একবার দোল দিতে কতটুকু সময় লাগে। আবারও বলতেছি আমি, পর্যায়কালের সংজ্ঞাই ছিল এমন যে একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়, তাই না? মানে একবার দোল দিতে তার কতটুকু সময় লাগে। তো এখানে বলছে কি দেখো, 40টা দোল দিতে তার সময় লাগে কতটুকু? 1 মিনিট। তাহলে আমি কিভাবে লিখতে পারবো? 40 বার দোল দিতে তার সময় লাগে 60 সেকেন্ড। বলতে পারবো না? তাহলে একবার দোল দিতে তার কতটুকু সময় লাগবে? 60/40 সেকেন্ড। এটাকে কি আমি বলতে পারবো না T1 পর্যায়কাল? কাটাকাটি করলে 20 দ্বারা ভাগ করে দেখো, উপরে দেখো 3/2 সেকেন্ড আসে। বুঝতে পারছো যে পর্যায়কাল তোমার ডাইরেক্ট এখানে বলা নাই, শুধু বলছে প্রতি মিনিটে 40 বার দোল দেয়, তার মানে একবার দোল দিতে কত সময় লাগে এটা তোমার আগে বের করে নিতে হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন তোমার কি বলছে দেখো,
যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার করা হয় তবে 60 বার দুল দিতে কত সময় নেবে? তো অত কঠিন আমরা না যাই, আগে সহজ কাজ করে নিই। আমরা ফর্মুলা কি জানি? T2/T1 ইকুয়ালস টু L2/L1। তো আমরা কি করছি বলতো, আগে ছিল দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, আগে ছিল 40, পরবর্তীতে আমরা করছি কত? 160। তাহলে এইটা মান বসাও, পরবর্তীতে 160 করছি আমরা এইটার রুট, তাই না? করলে কত আসে? এটা কাটলে 0 0 কেটে দিলাম, 4 দ্বারা 16 কাটলে কত আসে? সবাই জানি 4, তার রুট করলে 2। তার মানে T2 ইকুয়ালস টু আমি কি বলতে পারবো বলতো? T2 ইকুয়ালস টু 2T1 করতে পারবো? তো এটা এই লাইন একবারে ডিরেক্ট করলাম, অনেকের প্রবলেম হইতে পারে, আমি আবারও বলে দিচ্ছি কি করছি। এখানে দেখো L2 এর মান বসাইছি 160, L1 এর মান বসাইছি 40, বসায়ে কাটাকাটি করছি আমি, 0 0 কাটছি, উপরে থাকে 16, নিচে থাকে কত? 4 না? 4 দ্বারা তুমি 16 কে কাটলে কত থাকবে? 4 থাকবে, তার রুট করলে কত হবে? 2। তাহলে T2/T1 ইকুয়ালস টু কত? 2। তাহলে T2 ইকুয়ালস টু 2T1। এখন তুমি তাহলে বসাইতে পারবে না? T1 এর মান তুমি কি আগে বের করে নিছিলা 3/2, তাহলে 3/2 বসাইলে 3 সেকেন্ড। এইটা আমি কেন বের করলাম? কথা হচ্ছে এটা আমি কেন বের করলাম, কারণ হচ্ছে তোমার বলছিল দেখো দৈর্ঘ্য যেহেতু তুমি চেঞ্জ করছো, আগে দৈর্ঘ্য ছিল 40 সেন্টিমিটার, এখন 160 মিটার করছো তুমি, দৈর্ঘ্য যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে আগে 40 বার দুল দিতে 60 সেকেন্ড লাগতো, বলছে এখন 60 বার দুল দিতে কত সময় লাগবে। তা আমি যেটা বের করছি এটা কি? পর্যায়কাল না? পর্যায়কাল কি একটু আগে বললাম, পর্যায়কাল হচ্ছে একবার দুল দিতে কত সময় লাগে। তার মানে আমি যেটা বের করেছি সেটা হচ্ছে একবার দুল দিতে লাগে 3 সেকেন্ড। এখন দৈর্ঘ্য বাড়ানোর পরে একবার দুল দিতে তার সময় লাগে 3 সেকেন্ড, তাহলে একবার দুল দিতে তার সময় লাগতেছে, এখন একবার দুল দিতে সময় লাগতেছে 3 সেকেন্ড, তাহলে কত? 60 বার দুল দিতে কত সময় লাগবে? 60 বার দুল দিতে লাগবে 180 সেকেন্ড। হলো? বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এইটাও একটু বড় টাইপের ম্যাথ। তো তোমাদের আমি এর আগের ক্লাসগুলোতেও আমি বলছি যে যদি তুমি দেখো যে ম্যাথটা প্রশ্ন দেখে তোমার মনে হয় যে এই ম্যাথটা বড় হবে, তাইলে প্রথমত তুমি এটা স্কিপ করবা, ঠিক আছে? আগে সহজ কোশ্চেনগুলো আনসার করে আসবা, তারপরে যদি তোমার হাতে সময় থাকে তখন তুমি বড়গুলা করে ফেলবা যদি আসে। বুঝতে পারছো? চলো সামনের দিকে যাই আমরা, এরপরে কি আছে। হ্যাঁ, একটি সরল ছন্দিত গতিসম্পন্ন একটি কণার বিস্তার এত দেওয়া আছে, পর্যায়কাল এত বলা আছে, সর্বোচ্চ বেগ আর ত্বরণ নির্ণয় করো। তো সর্বোচ্চ বেগ আর ত্বরণের ফর্মুলা জানলে আবার হয়ে যাচ্ছে না? সর্বোচ্চ বেগের ফর্মুলা কি বলতো? একটু আগে লিখছিলাম Vmax ইকুয়ালস টু ওমেগা এ, আর সর্বোচ্চ ত্বরণের জন্য Mx কি? Mx হচ্ছে ওমেগা স্কয়ার এ। ঠিক আছে, তাহলে বসাও। ওমেগা এখানে ডিরেক্ট তোমার দেওয়া নাই, দেখো বিস্তার তো দেওয়া আছে এ, দুই জায়গায় এ লাগতেছে, এটা দেওয়া আছে, বাট ওমেগা তোমার দেওয়া নাই, দেওয়া আছে কি? পর্যায়কাল। তাহলে তোমার ওমেগাটাকে বের করে নিতে হচ্ছে। ওমেগা ইকুয়ালস টু আমি জানি কি 2π/t, তাহলে এখানে বসাও 2π কত? টি কত দেওয়া আছে? 12 সেকেন্ড না? তাহলে এখানে 12 সেকেন্ড বসাও। 12 বসাইলে কি আসবে বলতো? এটা কেটে গেলে কি থাকবে? 2 দ্বারা 12 করে কাটলে থাকবে 6, তাহলে π/6। তাহলে তুমি এখানে কি করবা? π/6 ইন্টু 0.05, ঠিক আছে? আর এখানে কত আসে? π/6 এটার উপরে স্কয়ার ইন্টু 0.05। তো এই টাইপের আসলে, যদি এই টাইপের তোমার অপশনে না থাকে, আমি দেখাচ্ছি আর একটু ছোট করে দেখাচ্ছি, যদি তুমি না পাও তাহলে এইগুলা হাতে ক্যালকুলেশন না করাই বেটার। যদি করতে চাও এইগুলাতে যথেষ্ট পরিমাণ সময় লাগবে, যেই সময়টা যদি থাকে তাইলে করবা, না হলে এই কোশ্চেনগুলো একদম শেষের জন্য রাখবা, ঠিক আছে? আমি তাও একটু দেখাই তোমাদের। তো দেখো তুমি নরমালি কত জানো বলো তো? এটা কত জানো? 3.14, এটা কত জানো? 6, 0.05। তুমি যে কাজটা করবা, এই উপরে যা সেটা গুণ করো। দেখো এটা কিন্তু যথেষ্ট সময় লাগবে তোমার, এই জন্যই আমি তোমাদের বলতেছিলাম, যে চেষ্টা করবা এইগুলা শেষে রাখার জন্য। তাহলে দেখো গুণ করে যদি করো, 4 5 20, হাতে থাকে 0 লিখলাম, হাতে থাকে 2, 5 কে 5 আর 2 7, হ্যাঁ 15। তাহলে কত? 1 2 3 4, দশমিকের পরে মোট সংখ্যা কত? 1 2 3 4টা না? তাহলে 1 2 3 4,
তাহলে আমার আসবে কত, এখানে আসতেছে দেখো 0.157, নিচে আসতেছে 6। আমি জাস্ট এই দুটো গুণ করছি। এখন তোমাদের এই যে একটু আগে যে ট্রিক শিখাই দিছিলাম না, ওইটা কাজে লাগাবা। তুমি এইটার ভাগ করতে যাবা না, ভাগ করা কি ঝামেলা না? এটা ভাগ করতে গেলে দেখবা তোমার সময় বেশি লাগতেছে। তুমি যে কাজটা করবা, অপশন যেটা থাকবে সেইটা জাস্ট এটার সাথে কি করবা, 6 গুণ করে করে দেখবা, নিচে যেটা থাকবে গুণ করে করে দেখবা যে উপরেরটা আসে নাকি। ঠিক আছে, এখন এইটাতে আসো। এটাতে কি বলছে দেখো তো, পাই স্কোয়ার নিচে 36 ইন্টু 0.05। তো তোমাদের একটা জিনিস একটু কষ্ট করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পাই স্কোয়ারের মান। এইটা একটু মনে রাখতে হবে, পাই স্কোয়ারের মানটা একটু মনে রাখতে হবে। পায়ের মান কত, 3.14 না, 3.14, এটা স্কোয়ার। তো এটা স্কোয়ার করলে মানটা অনেকটা এইরকম আসে। আমি এক্সাক্ট লিখতে পারবো না হয়তো, বাট কাছাকাছি তোমরা একটু ক্যালকুলেটরে দেখবা যে এইরকম মান আসে। তো এইটা একটু জাস্ট তোমাদের মনে রাখতে হবে, বোঝা গেছে? এইটা একটু মনে রাখতে হবে। এটা কিন্তু 1 না, বাট 1 এর কি একটু কাছাকাছি মান না? তো তোমরা চাইলে এটাকে কাছাকাছি 1 নিয়ে কাছাকাছি একটা মান বের করতে পারো, বাট আশা করা যায় এত কঠিন ম্যাথ তোমাদের আসবে না। কারণ এইটা আবার গুণ করবা এটার সাথে, তারপরে 36 দ্বারা ভাগ করবা, এটা অনেক প্যারা হয়ে যাবে তোমাদের জন্য, বোঝা গেছে? তাও তুমি যে কাজটা করতে পারো, যে এইটাকে যদি মোটামুটি 1 ধরে নাও তাইলে এইরকম আসবে। এটাকে যদি 1 ধরে নাও তাহলে আসবে কত, 0.05। যদিও 1 না, এখান থেকে কি অ্যাকুরেট মান পাবা? এটা তো অ্যাকুরেট মান পাবা না, মোটামুটি কাছাকাছি একটা মান পাবা। তো এইরকম লেখার পরে তুমি যে কাজটা করবা, যে অপশন যেগুলো থাকবে সেম আগের মতো 36 দ্বারা গুণ করে দেখবা 0.05 আসে নাকি, বুঝা গেছে? তুমি তো অ্যাকুরেট মান কিন্তু পাবা না, বাট যেটা দেখবে কাছাকাছি আসতেছে সেটাই হবে তোমার আনসার, বুঝা গেছে? চলো সামনের দিকে যাই। কারণ এইগুলা দেখো, পাই পাই স্কোয়ার নিয়ে এইগুলা নিয়ে কাজ করে অ্যাকুরেট মান তুমি হাতে বের করা, এটা যথেষ্ট টাফ ব্যাপার, তাই না? চলো দেখা যাক এরপর কি আছে। এইটা তো ম্যাথই না তোমাদের কাছে, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ এতদিন তোমাদের এটা মুখস্থ আশা করি হয়ে গেছে, যে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত। এটা আমি তোমাদের ডিরেক্ট লিখে দিচ্ছি, এটা তোমাদের তো আর বের করতে হবে না, এটা কিন্তু বইয়ের একটা ম্যাথ ছিল, এই জন্য এখানে অ্যাড করা হয়েছে। তো এইটা তোমরা জাস্ট ডিরেক্ট মুখস্থ রাখবা, 99.29 সেন্টিমিটার, আর মিটারে বললে 0.9929 মিটার। ঠিক আছে, এটা ডিরেক্ট মুখস্থ রাখবা, এটা আশা করি এতদিন মুখস্থ হয়ে গেছে তোমাদের। চলো, হ্যাঁ, একটি সরল দোলকের একবার টিক করার সময়, এটা হচ্ছে ভুল লিখছে, একবার টিক করা মানে কি, সরল দোলকের একবার টিক করা মানে হচ্ছে এটা অর্ধ দোলনকাল। অর্ধ দোলনকাল দেওয়া আছে 3/4 সেকেন্ড হলে দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত। তাহলে চলো দেখা যাক। আমরা জানি কি, t ইকুয়ালস টু 2π√L/g। এইভাবে আমরা পর্যায়কাল বের করতে পারবো। তোমার কি কি মান দেওয়া আছে দেখো তো। তোমার দেওয়া আছে অর্ধ দোলনকাল দেওয়া আছে। যদি কখনো প্রশ্ন এটা না থাকে, শুধু বলা থাকে একবার টিক, একবার টিক করার সময়কাল হচ্ছে অর্ধ দোলনকাল, আর যদি দুইটা টিক শব্দ করে তখন সেটাকে বলা হয় কি, পর্যায়কাল। বোঝা গেছে? তাইলে তোমার টি এর মান কত হবে বলো তো? ওটা তো অর্ধ দোলনকাল, তার সাথে কি করতে হবে, 2 গুণ করতে হবে। বোঝা গেছে? অর্ধ দোলনকাল, তাহলে পূর্ণ করতে কত হবে, 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে কাটাকাটি করে কি আসে, 3/2 আসে। বোঝা গেছে? তাহলে এখানে মান বসাও, মান বসাও 3/2 2π/L/g এরকম আসলো। দুই পাশে স্কোয়ার করো তো, কারণ কি তোমার এল এর মান বের করতে হবে না, স্কোয়ার করো। স্কোয়ার করলে কত আসবে, এটা 9/4 আসতেছে, এখানে কত আসতেছে 4π² L/g। ঠিক আছে না? চলো, এল এর মান যদি বের করতে চাও সবগুলোকে এই পাশে নিয়ে আসতে হবে, তো নিয়ে আসো। কি করবা দেখো এখানে, হ্যাঁ এটা তোমাদের আগে দেখাই। তাহলে আসে কত, 9/4 আসি আগে থেকেই, ঠিক আছে? এরপরে এইগুলো যদি এই পাশে আসে, জি আসবে আর 4π² আসবে। কেমনে আসলো, এটা কি যেটা এখানে নিচে ছিল না, এই পাশে আসলে উপরে চলে আসবে। আর 4π² এই পাশে কি উপরে ছিল, যখন তুমি বাম পাশে নিয়ে আসবা এটা নিচে চলে আসবে। এখন এইটা ক্যালকুলেশন কেমনে করব দেখো, 9/4, জির মান কত জানো তুমি, 9.8, 1/4 পাই স্কোয়ারের মানে একটু আগে তোমাদের আমি লিখে দিছিলাম না, বলছিলাম এইটা একটু মনে রাখবা, কাজে দিবে তোমাদের। ওটার মান কত ছিল বলো তো, মোটামুটি 9.85 এর মতো ছিল না? তো তুমি হাতে ক্যালকুলেশন করার জন্য যে কাজটা করবা, এইটার এইটা মোটামুটি কেটে দেবা,
বুঝা গেছে? এক্স্যাক্টলি তো সেম না, বাট খুব কাছাকাছি মান তো, এটা কেটে দিলে খুব একটা প্রবলেম তোমাদের হবে না। বুঝতে পারছো? আমি আবার বলতেছি, ডিরেক্ট ভাবে কেটে দেওয়া উচিত না, বাট মানটা কি কাছাকাছি মান না, তো হ্যান্ড ক্যালকুলেশনের জন্য তুমি এইটার এইটা বাদ দিয়ে করতে পারো। বোঝা গেছে কাটাকাটি করে? তাহলে আসবে কি বলো তো, উপরে আসতেছে 9, নিচে আসতেছে কত 16, এটা ইকুয়ালস টু 8। এখন এইটা কি করবা, আবার সেম কাজ, যে এই 9 কে 16 দ্বারা ভাগ করলে তোমার অনেক টাইম লাগবে, দেখবা দশমিক আসতেছে, আমি দেখাই, তাও তোমাকে ভাগ করে দেখাই, তাহলে তোমাদের বিশ্বাস হবে যে এটা আসলে সময় লাগবে। 9 দ্বারা ভাগ করো, 9 এর মধ্যে তো যায় না, তাহলে একটা কি নিতে হবে, একটা দশমিক নিতে হবে, দশমিক নিলে এখানে একটা শূন্য আসবে। তো 16 90 এর মধ্যে কতবার যায়, হ্যাঁ 5 বার যায়, 5 বার হইলে কত হয় 80 আসে। তারপর নিচে কত, নিচে আসতেছে কত 10, 10 এর মধ্যে তো যাবে না, কি করতে হবে 100 বানাই নিলাম, তাহলে 16 100 এর মধ্যে কতবার যায় 6 বার, তাহলে 96, নিচে থাকে 4, তো মোটামুটি 0.56 এর আশেপাশে হবে এরকম। ঠিক আছে, তোমাদের অ্যাকুরেট মান বের না করলেও হবে, তুমি দেখবা তোমার অপশনে কোনটা কাছাকাছি আছে তুমি সেটাতে করে ফেলবা। বোঝা গেছে? এরপরে দেখা যাক আর কি ম্যাথ আছে। হ্যাঁ, এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। কি বলছে বলো তো, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। তো এইটা ছিল হচ্ছে আমাদের, এইটা ছিল আদর্শ সমীকরণ। বোঝা গেছে? এটা ছিল কি আদর্শ সমীকরণ। তোমার এখন বলছে কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 100x ইকুয়ালস টু 0, এখান থেকে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কটা বের করতে বলছে। তো কৌণিক বেগ কোনটা, এই সমীকরণের সাথে এইটা তুলনা করে দেখো, এখানে এটাই আছে, এক্স এর সাথে কত আছে, এখানে 100, এখানে এক্স এর সাথে কত ওমেগা স্কোয়ার, তার মানে হবে কত ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 100। তাহলে ওমেগার মান কত আসবে, রুট করলে হয়ে যাবে 10 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে একটা আমি কাজ দিচ্ছি, তোমরা এটা একটু কমেন্টে আমাকে আনসার বলে দিবা। ঠিক আছে, খুব সুন্দর একটা ম্যাথ, সেটা হচ্ছে এটা আসছিল কোথায় আমি ভুলে গেছি, এটা কোথায় আসছিল, কই আসছিল, আচ্ছা যাই হোক সমস্যা নেই। হ্যাঁ, এইটা তুমি একটু করবা, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 125x, আমি আমার মতো করে দিলাম, ইকুয়ালস টু 0। এখান থেকে ওমেগা মান কত হবে এটা থেকে আমাকে একটু কমেন্টে বলবা। ঠিক আছে, তো ভালো থাকো তোমরা। এই ছিল আমাদের সম্ভবত, হ্যাঁ এই ছিল আমাদের পর্যাবৃত্ত গতি। তো তারপরে আবার নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, আল্লাহ হাফিজ।